শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। চানখারপুলে ৬কে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায়। একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে ৫ বছরের। প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন, রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইলফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল। বেলা 12:30টার দিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে এজলাসে প্রবেশ করেন 3 বিচারপতি। জনাকীর্ণ ট্রাইব্যুনালে তখন পিনপতন নীরবতা। বিচার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। 453 পৃষ্ঠার রায়কে ভাগ করা হয় 6 ভাগে। রায়ে 5 অভিযোগের নানা তথ্য উপাত্ত, গণ অভ্যুত্থানের পর প্রকাশ হওয়া বিভিন্ন অডিও ভিডিও, জাতিসংঘের রিপোর্ট উল্লেখ করা হয়। আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, ঢাকা দক্ষিণের তখনকার মেয়র ফজলে নূর তাপস আর হাসানুল হক ইনুর সাথে ফোনালাপের বিবরণ তুলে ধরা হয়। বিচারক বলেন, এসব ভিডিও ফুটেজ ও ফোনালাপের সত্যতা প্রমাণিত। টানা 2.5 ঘন্টা ধরে পড়ার রায় শেষ হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার মধ্য দিয়ে। রায় ঘোষণার সময় এজলাস কক্ষেই উল্লাস প্রকাশ করেন উপস্থিত শহীদ পরিবারের সদস্য, আহত এবং জুলাই আন্দোলনকারীরা। চানখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া প্রথম 3টি অভিযোগে জুলাই হত্যাকাণ্ডের উস্কানি, নির্দেশদাতা এবং মাস্টারমাইন্ড হিসেবে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় শেখ হাসিনাকে। আসামি শেখ হাসিনাকে 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। রায়ে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভূমিকা এবং বিবরণ তুলে ধরেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তার বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় দেয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ। শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। জুলাই আন্দোলন দমনে মাঠ পর্যায়ে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তিনি এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি। পরে হয়েছেন রাজসাক্ষী। মামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে 5 বছরের জেল। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টির কথা জানালেও রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী এ রায়ে কষ্ট পেয়েছেন। আমি কষ্ট পাচ্ছি, এটাই আমার বক্তব্য। আর আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এর আগে রায়ের শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান, এই রায় প্রদানের ক্ষেত্রে রোম ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে অনুসরণ করা হয়েছে। ক্ষমতার চূড়ায় থেকে সেই ক্ষমতার অপব্যবহার করে কেউ যে পার পেয়ে যেতে পারেন না, এই রায় তার জলজ্যান্ত উদাহরণ। নিহতের স্বজন এবং আহতরা বলছেন, পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত এই রায় কার্যকর করা হোক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার আর আহতদেরকে দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, শুধু বাহিনীগুলোকেই নয়, আন্দোলন দমাতে শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদেরও উস্কে দিয়েছিলেন। বলা হয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার তদন্তাধীন। রায়ের এমন আরও পর্যবেক্ষণের কথা জানাচ্ছেন রাব্বি হোসেন। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে পরিচালিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার দেখল পুরো বিশ্ব।
রায় ঘোষণার আগে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদার কিছু পর্যবেক্ষণ দেন। পর্যবেক্ষণে বলেন 24 জুলাই দেশের 41টি জেলায় হত্যাযোগ্য হয়েছে। অন্তত 50টি জেলার 438টি স্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার অর্থাৎ লেথাল উইপেন, স্নাইপার, এসএমজি সহ যুদ্ধের অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ট্রাইব্যুনাল বলেন জুলাই হত্যাকাণ্ডে ছাত্র জনতার বিরুদ্ধে কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নয়, দলীয়ভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে উস্কে দেন শেখ হাসিনা। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 54 জন। পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন সাক্ষীর সংখ্যা কম হলেও এর গ্রহণযোগ্যতা ও গুণাগুণ ছিল অধিক। 54 জন সাক্ষীর প্রত্যেকের জবানবন্দি অকাট্য বলেও পর্যবেক্ষণ দেন ট্রাইব্যুনাল। এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। ট্রাইব্যুনালে যখন রায় ঘোষণা হচ্ছে তখন এজলাসে সাদা কাচের গ্লাসে ঢাকা কাঠগড়ায় চুপচাপ বসে রায়ের ক্ষণ গণনা করছেন মামলার একমাত্র গ্রেপ্তার আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুন। তাকে নিয়েও এসেছে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। বলা হয় পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্বে থেকে তিনি যে অপরাধ করেছেন তার শাস্তি হিসেবে সর্বোচ্চ মৃত্যুদণ্ডই প্রাপ্য। তবে রাজসাক্ষী হয়ে হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা উন্মোচন করায় মামলার বিচার সহজ হয়েছে। যোগ্য, তবে যেহেতু উনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করেছেন এবং উনার এই ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করাতে ট্রাইব্যুনালের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন, সেজন্য তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। মানবতা বিরোধী অপরাধের ঐতিহাসিক এই মামলার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন এই ট্রাইব্যুনাল থেকে আদালত অবমাননার অভিযোগে 6 মাসের কারাদণ্ড পায় শেখ হাসিনা। তারপরও ভারতে পলাতক থেকে একের পর এক আদালত অবমাননার বক্তব্য দিয়ে যাচ্ছেন। পাশাপাশি 5ই আগস্ট তারা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন জুলাই হত্যাযজ্ঞের সঙ্গে তারা জড়িত ছিলেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য হচ্ছে এ রায়ের ফলে তার রাজনীতিতে ফেরা, এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে গেল উল্লেখযোগ্যভাবে। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা জোর গলায় বলতেন উন্নয়নের ফিরিস্তি, কিন্তু বারবার অস্বীকার করে গেছেন ভোটাধিকার হরণের অভিযোগ। সবশেষ ছাত্র জনতার আন্দোলনে কেঁপে ওঠে তার ভিত। রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ অপব্যবহার আর গুম খুনের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে। ওই ধারাবাহিকতায় আজ এলো ফাঁসির দণ্ডের রায়। অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা, কারো ভাষায় ফ্যাসিস্ট, আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার প্রতাপ দুর্দণ্ড। 1-2 বছরে তৈরি হয়নি এই অবস্থা। পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে হাল ধরেছিলেন ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের। সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন 1981 সালে। এর আগে 75-এর 15ই আগস্টের নৃশংসতার পর 6 বছর কেটেছে অনেকটা নির্বাসনে। ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে। এরশাদ বিরোধী আন্দোলনে ছিল জোরালো অবস্থান। 91-এর সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন 96-এর ভোটে। প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রথমবার। 1 মেয়াদ পর 2008 সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা। 200-র বেশি আসন অসীম ক্ষমতাধর করে তোলে আওয়ামী লীগকে। সংবিধানে কাটাছেঁড়া আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘমেয়াদে থাকার। সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কেন্দ্রিক। যে আওয়ামী লীগ কখনো পালায় না, আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে। 2014, 18 ও 24 সালে 3 দফায় একবার এক এক কৌশলে নিজের আসন টলতে দেননি তিনি। কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো রাতের আধারে, কখনো নিজের মধ্যে প্রতিযোগিতার নাটকীয় জয় আরও সাহসী করে শেখ হাসিনাকে। 2024 সালে জনমানুষের ক্ষোভ গিয়ে রাজপথে মিলিত হয় শিক্ষার্থীদের সাথে। কোটার দাবিতে আন্দোলন পরিণত হয় রাষ্ট্রের বৈষম্য দূরীকরণের হাতিয়ার হিসেবে।
সরকারি নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুহুর্মুহু গুলি বাড়িয়ে দেয় বিক্ষোভের মাত্রা। প্রাণ যায় কয়েকশো মানুষের, তবু ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালান শেখ হাসিনা। এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিক্স। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়া জনস্রোত তার সে আশা পূরণ হতে দেয়নি। গণভবনে মানুষের ঢল পৌঁছানোর আগেই ভারত চলে যান দাপুটে প্রতাপশালী এই নেতা। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে শুরু হয় জুলাই গণহত্যার বিচার। বেশ কয়েকটি মামলার প্রধান আসামি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অফিস থেকে আদালতের দণ্ড ক্ষমতার অপব্যবহারের এক বাস্তব দৃষ্টান্ত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যে আইনে জুলাই গণহত্যার বিচার হচ্ছে, এর মূল আইনটি করা হয়েছিল 1973 সালে। 2009-এ আইনটি সংশোধন করে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে সাজা দেওয়া হয় 71-এর শীর্ষ যুদ্ধাপরাধীদের। সেই একই ট্রাইব্যুনালে গুম, খুন সহ 24-এর গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে শেখ হাসিনা ও তার দোসরদের। প্রসিকিউশন ও সিনিয়র আইনজীবীরা বলছেন, আদালত একই হলেও এবারের বিচার প্রক্রিয়া স্বচ্ছ। রাব্বি হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঘটনা 2024 সালের জুলাই আগস্টে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ শুরু করে 14 আগস্ট। ভিন্ন ভিন্ন অসংখ্য ঘটনার মধ্য থেকে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আলাদা করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি। এতে হত্যার প্রধান মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত হন শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরেক আসামি নির্দেশ বাস্তবায়নকারী পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি পরে এই মামলার রাজসাক্ষী হন। 5 আগস্টের তদন্ত শেষে গত 12 মে 8,500 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এতে তুলে ধরা হয় শেখ হাসিনার হুকুমে দেশজুড়ে হত্যাকাণ্ডের বর্ণনা। 1 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয়। 10 দিনের মাথায় গঠন করা হয় অভিযোগ, জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। পলাতক হিসেবে আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনি লড়াইয়ের জন্য নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স। মহাদলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে 3 মাস ধরে 28 কর্মদিবসে সাক্ষ্য দেন 54 জন সাক্ষী। এতে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, গণমাধ্যম কর্মী, ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশ সদস্যরা বক্তব্য দেন। জবানবন্দি দেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলায় সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। লিখিত জবানবন্দি দিয়েছিলেন বদরুদ্দিন উমর। 2/2025 সবশেষ মামলার মূল তদন্তকারী কর্মকর্তা আলমগীরের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে ইতি ঘটে সাক্ষ্য গ্রহণ অধ্যায়। পরে 12 অক্টোবর থেকে শুরু হয় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন। 5টি অভিযোগ প্রমাণে আন্দোলনের সময় শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশনা বাস্তবায়ন, হত্যাকাণ্ডের নানা তথ্য উপাত্ত, আন্তর্জাতিক আইনে বিভিন্ন মামলার রায়ের নজির তুলে ধরা হয়। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ও তার মক্কেল শেখ হাসিনাকে অভিযোগ থেকে অব্যাহতি দিতে চালিয়ে যান আইনি লড়াই। জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ, সেটা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক। শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল, একটা কমান্ড স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল। যে আসামি উপস্থিত থাকলে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সেস হয়তো আমাকে ওনারা দিতে পারতেন, সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম, সেগুলো তো পারছি না। যুক্তিতর্ক ও যুক্তিখণ্ডন শেষ হয় 22 অক্টোবর। প্রসিকিউশন বলছে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে এবারের সংশোধিত আইন। স্টেট ডিফেন্সও বলছে বিচার কার্যে পায়নি অসহযোগিতা। কোনো অস্বস্থতা আমি দেখি নাই, কারণ আমাকে কেউ কোন রকমের ইন্টারাপ্ট করে নাই। অনেক ডকুমেন্টারি এভিডেন্স এখানে এসেছে, যে এভিডেন্সগুলো টেলিফোনিক এবং ভিডিও, এগুলো ফরেনসিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এভিডেন্স হিসেবে গিয়েছে। ট্রাইব্যুনালে আগের যে বিচার হয়েছে তার সাথে তুলনা করলে এটি অধিক স্বচ্ছ বলেই আমি মনে করি। সময়মতো বিচারের জন্য আরেকটি ট্রাইব্যুনালেও চলছে জুলাই হত্যাকাণ্ড ও গুম আর মানবতা বিরোধী অপরাধের বিচার। 2 ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলাটি ছাড়াও বিচারাধীন 9টি মামলা। সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে আরও 3টি। যে আইনের জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, এই মূল আইনটি করা হয়েছিল 1973 সালে। উদ্দেশ্য ছিল 71-এর মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার। অপরাধের মাত্রা ডাইমেনশনের কারণে আইন পরিবর্তন হয়ে আসছে যুগ যুগ ধরে। এটি চলমান, এটা জাস্টিফাইড।
এই আইনটি সংশোধন করে 2009 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এর অধীনে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সহ 50টির বেশি মামলায় বিচার করা হয় অন্তত 100 জনের। 5 আগস্টের পর দাবি উঠে জুলাই গণহত্যার বিচারের। ওই দাবি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। সংশোধন আনা হয় ট্রাইব্যুনাল আইনে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির আদেশে সন্তুষ্ট জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতরা। তবে চৌধুরী আব্দুল আল মামুনের সাজা কমানোর আদেশ চ্যালেঞ্জ করে আপিল করবে শহীদ পরিবার। চৌধুরী মামুনের ন্যূনতম যাবজ্জীবন চেয়েছেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। শুধু রায় নয়, দ্রুত তাদের দেশে ফিরিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় রায় কার্যকরের দাবিও তোলেন তারা। যে দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে। দেশে না তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনার মতন আশা করতে চাই যে তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে, তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা দেখব। আমরা অনেক খুশি। আর আব্দুল আল মামুনের ব্যাপারে আপনারা শুনছেন, আমরা তাতে সন্তুষ্ট না। আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়ায় খুশি জুলাই গণ অভ্যুত্থানে স্বজন হারানো পরিবারের সদস্যরা। দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। পাশাপাশি রায়ের পর শহীদ পরিবারগুলো নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন। যেন এই দিনেরই অপেক্ষায় ছিলেন ফয়সাল আহমেদ শান্তর পরিবার। এমইএস কলেজের এই ছাত্র 2024 সালের 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে প্রাণ হারান। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জে। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের আদেশে খুশি নিহত শান্তর পরিবার। দেশের মানুষ দেশের রাজার কাছে নিরাপদ। সে রাজার নির্দেশে যদি দেশের মানুষের মৃত্যু হয়, এর চেয়ে জঘন্য কাজ তো আর কিছুই হইতে পারে না। সে রাজার যেন শাস্তিটা সে সঠিকভাবে পায়, রাষ্ট্রের কাছে আমাদের সেই চাওয়া। ইন্ডিয়ার সাথে চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি আছে এবং এটা আন্তর্জাতিকভাবে চাপ দিলে ডক্টর ইউনূস এটা চেষ্টা করলে পারবে। ওনার আন্তর্জাতিকভাবে লবিং করার পরিস্থিতি সক্ষমতা আছে। একই দিনে মুরাদপুরে নিহত ওয়াসিম আকরামের পরিবারেও একই চিত্র। চট্টগ্রাম কলেজের ছাত্র এবং কলেজ ছাত্রদল নেতা ওয়াসিমের বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান পরিবারের সদস্যরা। সন্তুষ্ট হব কখন যে আজকে রায় হয়েছে, রায়কে যেদিন কার্যকর হয় ওই দিনই সন্তুষ্ট হব। আর রায়ের জায়গা থাকলে তো আমরা সন্তুষ্ট হয়ে লাভটা কি, কার্যকারী না হলে রায় হয়ে তো আমাদের কোনো লাভ নেই। আমরা আশা করব দ্রুত রায়টা কার্যকারী। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশে সন্তোষ প্রকাশ করেছেন জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের পরিবারও। রায়ে সন্তুষ্ট হলেও চান বিদেশ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হোক। শুনি অবশ্যই আমি খুশি হয়েছি, কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়। আর ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি আছি। কারণ কি? আমার ছেলের তেমনি কোন আদানে হলো শহীদ গুলি করে হত্যা করা হলো। তবে নিজেদের নিরাপত্তা নিয়ে এখন উদ্বিগ্ন শহীদদের পরিবার। রায় হওয়ার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জুলাই শহীদ এবং আহত যোদ্ধাদের ওপর আরো ক্ষুব্ধ হয়ে উঠেছেন বলে জানান তারা। বিভিন্ন সময় হঠাৎই একটা নাশকতা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদেরও মনে হচ্ছে যে আমাদেরও তো নিরাপত্তা নাই। আমরা চাই যারা এই কার্যক্রমগুলো করতেছে, যেখানে করতেছে, তাদেরকে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসা হোক। শহীদ পরিবার এবং আহত ও সম্মুখ যোদ্ধা ও তাদের পরিবারের নিরাপত্তায় উদ্বিগ্ন এলাকাবাসীও। তাদের সার্বিক নিরাপত্তায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সবাই।
জারিন অর্নি, যমুনা নিউজ। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো শাসকের স্বৈরাচার হয়ে ওঠা রোধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেন, রায়ে প্রমাণ হয়েছে রাজনৈতিক নেতা কিংবা রাষ্ট্রপ্রধান কেউই বিচারের ঊর্ধ্বে নয়। আর এনসিপি নেতারা দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। সকাল থেকেই সাধারণ মানুষের মতো রাজনীতিবিদদেরও চোখ ছিল টেলিভিশনের পর্দায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে ভিসি অফিসে বসে শেখ হাসিনার রায় ঘোষণা শুনেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুমের শিকার এই নেতা বলেন, প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যতই শক্তিশালী হোক তাদেরও একদিন না একদিন বিচার হয়, যদিও অপরাধের তুলনায় সাজা কম হয়েছে। তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে, কেউ নিজে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। মগবাজারে সংবাদ সম্মেলনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আংশিক হলেও 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে, একটা সুবিচার তারা দেখতে পেল। রাষ্ট্র বা সরকার, তার কোনো প্রধান, কোনো কর্তা ব্যক্তি, রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এই রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন এনসিপির এই শীর্ষ নেতাও। রায় দ্রুত কার্যকরে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ফ্যাসিস্ট শাসকরা রয়েছে তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। মাঠের রাজনীতি নিয়ে দ্বিধাবিভক্ত থাকলেও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান রাজনৈতিক দলের নেতারা। জুলাই আগস্টের ভিকটিম হিসেবে আমরা এই দাবি জানাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে আমরা রায় এবং রায় কার্যকর দেখতে চাই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ট্রাইব্যুনালের রায়ের পর রাজধানীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, রায়ের পর রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? কতটা তৎপর আছে আইন শৃঙ্খলা বাহিনী? রায়ের পরে রাজধানী জুড়ে তেমন কোনো বড় ধরনের নাশকতা কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা আমরা খবর পাইনি। তবে মিরপুরে আমরা দেখেছি যে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর বাইরে রাজধানীতে আসলে অন্য কোথাও কোনো ধরনের মিছিল কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি বা কোনো কিছুর খবর আমাদের কাছে আসেনি। গতকাল সন্ধ্যায় রাজধানীতে বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, আগুনের ঘটনা ঘটেছিল। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা গোয়েন্দা সদস্য আছেন তারা বেশ তৎপর ছিলেন। নানাভাবে আমরা দেখেছি যে আজকে আসলে আগুন কিংবা ককটেল কিংবা ওভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে তারা যে ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সরব হয়ে তারা বলছিলেন যে এটির প্রতিবাদ করবেন কিংবা শেখ হাসিনার রায়ের প্রতিবাদে নানান ধরনের কর্মসূচি, সেটি আসলে মাঠ পর্যায়ে তেমন কোনো কিছু দেখা যায়নি। আমি এই মুহূর্তে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। এখানে সকাল থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন পর্যন্ত সেটি আছে। আমরা দেখেছি সেনা সদস্যদের উপস্থিতি এখানে, পাশাপাশি বিজিবি সদস্যরা আছেন, পুলিশ এবং র্যাব সদস্যদের উপস্থিতিও এখানে দেখেছি। অর্থাৎ রায়কে ঘিরে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এখানে ভালো একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং রাজধানী জুড়েই আসলে নানান স্তরে সে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করে রেখেছে। তো এখন পর্যন্ত পুরো রাজধানীতে আমরা বড় ধরনের অপ্রীতিকর কোনো কিছু কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে রায়ের প্রতিবাদে কোনো বড় কর্মসূচি দেখিনি। মিসবাহ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দীর্ঘ অপেক্ষার অবসান। শেখ হাসিনা চূড়ান্ত সাজার রায় অন্তত কানে শুনতে পেরে বুক হালকা হয়েছে জুলাই শহীদের পরিবার ও আহতদের। রায় ঘোষণার পর এজলাস আর ট্রাইব্যুনাল চত্বর সাক্ষী হয় আবেগঘন এক মুহূর্তের।
তারা এই রায়ের বাস্তবায়ন চান অতি দ্রুত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন শহীদের স্বজনরা। তবে রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনের লঘুদণ্ডে ক্ষোভ জানিয়েছেন তারা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. এই চোখের পানি জমা ছিল 14টি মাস। বুকে জমা পাথর যেন কিছুটা হালকা হলো এই রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ শুনে। জুলাইয়ে আহত এবং শহীদ পরিবার ছাড়াও এজলাসে চোখ ভিজে ওঠে অনেকের। শেখ হাসিনার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আব্দুল্লাহ আল মামুনের সাজা কমানোয় সংক্ষুব্ধ শহীদ পরিবারগুলো। খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি। যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি। চৌধুরী আব্দুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমি এই রায়কে আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। শুধু রায় ঘোষণা নয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত তা বাস্তবায়নের দাবি করেছেন ভুক্তভোগী সবাই। সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইছি যাতে ফাঁসির রায়টা অতি দ্রুতভাবে কার্যকর হয়। সেই মানুষগুলোর ফাঁসি যদি আমরা দেখতে পারি, অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। বাংলাদেশে মঞ্চ করে ফাঁসির রশ্মি, মঞ্চতে ফাঁসির রশ্মি দিয়ে যেদিন কে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো। শেখ হাসিনার রায় ঘিরে সকাল থেকেই ট্রাইব্যুনালে জড়ো হন জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা। তারা বলছিলেন ফাঁসি ছাড়া আর কোনো রায় তারা মানেন না। অবশ্য ভরসা ছিল ট্রাইব্যুনালের ওপর। প্রত্যাশা পূরণ হয় চোখ ভরা পানি আর বুক ভরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। চৌধুরী আব্দুল আল মামুনের সাজা কমানোর আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছে শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। ট্রাইব্যুনালে রায়ের সাক্ষী হতে গিয়েছিলেন জুলাই আন্দোলনের ছাত্র নেতারাও। তারা দেখতে চান জুলাই হত্যাকারী প্রত্যেকের বিচার। এস এম লুৎফর রহমানের তোলা ছবি নিয়ে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা আগেই ধারণা করেছিল গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ বাকিদের সর্বোচ্চ সাজা দেবেন আদালত। তাই অনেক দূর দূরান্ত থেকে হাজির হয়েছিলেন ট্রাইব্যুনালে। তারা বিগত 16 বছরে যত ফ্যাসিবাদ কায়েম করেছে, যত গণহত্যা এবং শিশুহত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। একই সাথে হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দোষরদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে। শেখ হাসিনাকে বিনীত অনুরোধ জানাই যে আপনি দ্রুত বাংলাদেশে এসে আদালতের সামনে আপনার অ্যাডভোকেটের মাধ্যমে এটার বিরুদ্ধে আপনার এলিগেশন জানান। কারণ এই আদালত এই ইন্টারিম সরকার প্রতিষ্ঠা করে নাই, এটার প্রতিষ্ঠা করেছেন কিন্তু আপনি। এখন পর্যন্ত বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কিন্তু আপনারই লোকজন। সুতরাং আপনার ভয় কিসের? আপনি যদি মনে করেন আপনি মাজলুম, আমরা তো জালেম হয়ে উঠতে চাই না, আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই। আবু সাইদ, চাংখারপুল ও আশুলিয়ায় হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। ঘোষণায় আদালতে উচ্ছ্বাস প্রকাশের সঙ্গে সঙ্গে কেউ কেউ আবার কান্নায় ভেঙে পড়েন। এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে, যেখানে প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল, সেখানে আজকে আমরা অনেক দিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি। আমার যেসব আহত ভাইরা তাদের চোখ হারিয়েছেন, তারা যাতে তাদের ইনসাফ পান। এবং পরবর্তীতে আমার একটাই কথা, মামলার রায় হয়ে গিয়েছে, পরবর্তীতে আমার আহত ভাইদের পুনর্বাসন এবং তাদের সামাজিক প্রপার মর্যাদা, এটাই আমার কামনা থাকবে। তবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ডের আদেশে অসন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মানবিক দিক থেকে, শহীদ পরিবারদের মানসিক দিক থেকে আপনি চিন্তা করে দেখুন, তার হওয়ার কথা ছিল ফাঁসি, কিন্তু তার বিচার আমরা চাচ্ছি যাবজ্জীবন কারাদণ্ড। এটাই তাকে এক প্রকার একটি রাজসাক্ষী হওয়ার কারণে যে প্রিভিলেজ, সেই প্রিভিলেজটি দেওয়া। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ গণহত্যার অন্য সহযোগীদের যারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। যারা তাদেরকে সহযোগিতা করছে দেশ থেকে সরে যাওয়ার, তাদেরকে যদি আমরা
দ্রুত আইন না ফাঁসি কার্যকর না করতে পারি, তাহলে এই দেশের মানুষ, এই দেশের জনগণ বা যারা আন্দোলন করছে সর্বস্তরের মানুষ এই ব্যথা কোনোদিন ভুলতে পারবে না। ইতিহাসের এক নির্মম সাক্ষী হলো বাংলাদেশ। নিজের হাতে গড়া ট্রাইব্যুনালেই বিচার হলো শেখ হাসিনার। এমনকি ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, ক্ষমতার অপব্যবহার করবেন এবং ক্ষমতার দম্ভ দেখিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন, তাদের জন্য এই রায় একটি শিক্ষা হয়ে থাকবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ধানমন্ডি ৩২ নম্বর ছাত্র জনতার সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার পর এখনো সেখানে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। আমরা সেখানকার অবস্থা জানবো। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আমাদের সাথে যোগ দিচ্ছেন। শান্ত, এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? কিছুটা তো উত্তেজনা বিরাজ করছে ধাওয়া পাল্টা ধাওয়ার পর। লোপা, গেল 1 ঘন্টা ধরে অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং যেমনটি বলছিলাম যে সেনা সদস্যদের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের অনেকটাই কাছাকাছি অবস্থান করছে কিন্তু বিক্ষোভকারীরা এবং তারা কিন্তু স্লোগান দিয়েই চলেছেন। একই চিত্র কিন্তু গেল 1 ঘন্টা ধরে আমরা দেখছি এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে স্কয়ার হাসপাতালের পাশ থেকে, অর্থাৎ পান্থপথের যে সড়কটি, সেখান থেকে একটি গাড়ি এসেছিল জল কামান পুলিশের এবং সেটি দেখে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় এবং পরবর্তীতে সেটি আবার সরিয়ে নেওয়া হয়। আমরা এই মুহূর্তে একটি ট্রান্সমিটার বাস্ট হওয়ার মতো একটা ঘটনা দেখলাম ধানমন্ডি ৩২ নম্বরের যেই মূল সড়কটি, সেই সড়কের পাশে, এবং এতেই কিন্তু একটা চিৎকার ধ্বনি, উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে এই বিক্ষোভকারীদের মধ্যে। এবং এখানে সেনা সদস্যরা দীর্ঘ সময় ধরে কিন্তু তারা এখানে ব্যারিকেড দিয়ে আছেন এবং আন্দোলনকারীরাও বা বিক্ষোভকারীরাও কিন্তু বারবারই বলছেন যে তারা যে কোনো মূল্যে ধানমন্ডি ৩২-এ প্রবেশ করতে চান এবং তাদের যেটি ইচ্ছি সেটি ধানমন্ডি ৩২-এর যেই ভগ্নাংশ, বাড়ির যে ভগ্নাংশ রয়েছে বঙ্গবন্ধুর, সেই বাড়িটি তারা নিশ্চিহ্ন করতে চান, এমনটি কিন্তু তারা প্রথম থেকে বলে এসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেই পুলিশ দেখার সাথে সাথে তারা কিন্তু ভুয়া ভুয়া একটা স্লোগান তারা তুলছেন। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে পুলিশের যেই ডিউটি শিফট পরিবর্তন হওয়া, সেটি পরিবর্তন হয়ে বেশ কিছু নতুন পুলিশ সদস্য এসেছেন এবং এইরকম চিত্র কিন্তু দুই পাশে সড়কে সোভানবাগের দিকে এবং হচ্ছে এই কলাবাগানের দিকের সড়কে কিন্তু এই চিত্র এখন পর্যন্ত চলমান রয়েছে। থেকে থেকেই উত্তেজনা বাড়ছে, আবার থেকে আবার তারা স্লোগান দিচ্ছেন, আবার একই রকম চিত্র কিন্তু আমরা দেখছি। তো কখন কি হয় আসলে এখন পর্যন্ত নিশ্চিত করে বলার সুযোগ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারাও নিশ্চিত করে বলেননি যে তারা কোন ধরনের স্টেপ নিতে যাচ্ছেন। এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। ধন্যবাদ শান্ত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নোয়াখালীর সেনবাগে দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের সমর্থকদের বিক্ষোভ চলছে। এ ব্যাপারে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। বিক্ষোভকারীদের দাবিটা কি বলছেন তারা? বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকে আসলে এখানে থেমে নোয়াখালী যে সেনবাগ পৌর বাজারে রয়েছে, এখানে আসলে বিক্ষোভ মিছিল হচ্ছে। আজ এখন থেকে কিছুক্ষণ আগে এখানে মশাল মিছিল হয়েছে এবং এখানকার যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের যে কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং এখানে ব্যানার নিয়ে ব্যানার যেটি রয়েছে যে সেনবাগ উপজেলা এবং পৌর বিএনপি যে উদ্যোগে আসলে এই বিক্ষোভ মিছিল মশাল মিছিলটা হয়েছে। এবং আমি এখানে তাদের কাছে জানতে চাইবো যে আসলে কি জন্য আপনারা এখানে প্রতিবাদ বা বিক্ষোভ মশাল মিছিল করছেন। আসলে সেনবাগের তৃণমূল নেতৃবৃন্দ, হাজার হাজার নেতা কর্মী আজকে সেনবাগ পৌর শহরে আসলে এখানে যে বিএনপির যে প্রার্থীটা পরিবর্তন, তারা আসলে আন্দোলন সংগ্রামে তাদের বিএনপির যে প্রার্থীটা সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বৃত্তিপ্রাপ্ত 10 জন সহ মোট 49 জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি নিজের স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। সেই সাথে শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের গুরুত্ব দেওয়ার তাগিদ দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আয়োজনের সভাপতিত্ব করেন দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। এই স্টুডেন্ট এই অভিজ্ঞতা দিয়ে আমি কলেজে গিয়েছি। কলেজে আমি চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজে, কিন্তু এই যে এখানে ডিবেট করতাম, এখানে নানাভাবে অ্যাক্টিভিটিতে আমি জড়িত ছিলাম। সেই চিটাগাং গভর্নমেন্ট কলেজে গিয়ে সেখানেও কিন্তু দেখলাম যে আমি অনেক কাজেই আমি সম্পৃক্ত হয়ে যেতে পারছি। হবিগঞ্জে ভারতীয় পণ্য পাচারের সময় 2টি পাথর বোঝাই ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। দুপুরে সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিরুল রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে ট্রাকগুলোতে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী ও মোবাইল ট্র্যাকার, নেটওয়ার্ক জ্যামারের মতো আধুনিক ডিভাইস সহ আনুমানিক 3.5 কোটি টাকা মূল্যের পণ্য জব্দ হয় বলেও জানান তিনি। চোরাকারীরা অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। গাড়িগুলো তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা চিহ্নিত করার জন্য এই ট্র্যাকারগুলো তারা ব্যবহার করছে। এটা তো তাদের প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে আমাদের নিজেদের প্রযুক্তিকেও কিন্তু সমৃদ্ধ এবং আপডেট করতে হবে।